আজ আমরা যাচ্ছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাতে। হাতিয়া উপজেলাতে ঠিক না, আমরা যাচ্ছি হাতিয়া দ্বীপে। হাতিয়া দ্বীপ হচ্ছে নোয়াখালী জেলার সবচেয়ে বড় উপজেলা। এই হাতিয়া দ্বীপের আয়তন প্রায় নোয়াখালী জেলার অর্ধেক। নোয়াখালী শহর থেকে, মানে নোয়াখালীর মাইজদী থেকে হাতিয়া দ্বীপের জন্য প্রথম যেতে হবে আমাদেরকে চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাটের দূরত্ব নোয়াখালী মাইজদী থেকে প্রায় 45 কিলোমিটার। প্রথমে গাড়িতে করে আমরা চলে গেলাম চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাট থেকে আমরা চলে যাব হাতিয়া। হাতিয়া দ্বীপের জন্য চেয়ারম্যান ঘাট থেকে সি ট্র্যাক চলে, এবং সি ট্র্যাক ছাড়াও যাওয়া যায় স্পিড বোটে। তো স্পিড বোটে যাওয়াটা অনেকটা রিস্কি হয়ে যায়, এই জন্য হাতিয়ার মানুষজন নর্মালি সি ট্র্যাকটাকে ফার্স্ট যাতায়াতের মাধ্যম হিসেবে চুজ করে। সি ট্র্যাকটা কম্পারেটিভলি স্পিড বোটের থেকে অনেক নিরাপদ। যেহেতু নোয়াখালী ল্যান্ড এরিয়া থেকে হাতিয়া দ্বীপের দূরত্ব অনেক বেশি, প্রায় সমুদ্রের মাঝখান দিয়ে এবং মেঘনা নদী পার হয়ে যেতে হয়। মোটামুটি 22-23 কিলোমিটার মতো একটা দূরত্ব অতিক্রম করতে হয় সি ট্র্যাক দিয়ে। এই জন্য ওইখানকার মানুষজনের প্রধান যাতায়াতের মাধ্যম বা বাহন হিসেবে সি ট্র্যাকটাকে ধরা হয়। এখানে সাধারণত দুইটা সি ট্র্যাক চলাচল করে। একটা সি ট্র্যাক নর্মালি সকাল 8টায় রওনা দেয়, ওইখানে ওই হাতিয়া দ্বীপে গিয়ে পৌঁছায় সকাল 10টার দিকে। আবার 10টা থেকে একটা সি ট্র্যাক ছেড়ে আসে এখানে। ঠিক এভাবে দুইটা সি ট্র্যাক প্রতিদিন দুইবার যাতায়াত করে। তো আমরা চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সি ট্র্যাকে করে। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল, আর দেখা যাচ্ছে বিজলি চমকাচ্ছে, সমুদ্রটাও একটু উত্তাল ছিল। বর্ষাকালে হাতিয়া দ্বীপে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ দেখা যায় আবহাওয়া একটু খারাপ থাকলে যদি কোনো বিপদ সংকেত থাকে, 3 নম্বর 4 নম্বর যদি বিপদ সংকেত থাকে, সেই ক্ষেত্রে সি ট্র্যাক চলাচল বন্ধ রাখা হয়। তখন একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে থাকে স্পিড বোট, অথবা এখানকার যাতায়াতের আর কোনো ব্যবস্থাই থাকে না। তো এগুলো বিবেচনা করে যদি কেউ হাতিয়াতে ঘুরতে যেতে চান, তাহলে সেক্ষেত্রে বর্ষাকালটাকে অ্যাভয়েড করাই বেটার। এই হাতিয়া উপজেলাতে আসলে অনেকগুলো দ্বীপের সংমিশ্রণ আছে। এখানে অনেকগুলো দ্বীপে হাতিয়ার অন্তর্ভুক্ত। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাসানচর, নিঝুম দ্বীপ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ দ্বীপ হাতিয়া উপজেলার মধ্যে। ভাসানচরে এখন রোহিঙ্গাদের কেবল আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর নিঝুম দ্বীপ তো পর্যটনের দিক থেকে অত্যন্ত ভালো একটা জায়গা। তো মোটামুটি আমরা 1.5 ঘন্টার সি ট্রেকে করে 1.5 ঘন্টায় আমরা হাতিয়া দ্বীপে এসে পৌঁছাই। তারপর লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য ট্রাই করলাম। প্রথমে আমরা নির্ধারণ করলাম আমরা যাব কমলার দিঘির ঘাটে। কমলা দিঘির ঘাট ওইখানকার সি বিচটা মোটামুটি হাতিয়া দ্বীপের মধ্যে সবচেয়ে দর্শনীয় একটা স্থান। আমরা খাওয়া দাওয়া করে আমরা কমলা ঘাটের দিকে যাচ্ছি। রাস্তাটা অত্যন্ত সুন্দর, একটা দ্বীপের রাস্তাঘাট নর্মালি যেরকম হওয়ার কথা, কম্পারেটিভলি একটু চিকন রাস্তা, যেখানে দুইটা গাড়ি পারাপার করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। দেখা যায় একটা গাড়ি থাকে আরেকটা গাড়িকে একেবারে পাশে ঘেঁষে সাইড দিতে হয়। আমরা চলে এসেছি কমলার ঘাটে। কমলা ঘাটে ঢুকতেই প্রথমে যেই দৃশ্যটা চোখে পড়ে, এটা অনেকটা আমাদের উইন্ডোজের যেই একটা ওয়ালপেপার থাকে, ঠিক সেই ওয়ালপেপারটার মতো মনোরম দৃশ্য। ধান ক্ষেত এবং দূরে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য। এখানে দাঁড়ালে মনটা ফ্রেশ হয়ে যাবে, যে কারো প্রশান্তি চলে আসবে মনে। আর এত সুন্দর বাতাস, যেখানে সারাদিন বা কয়েকদিন কাটিয়ে দিলে আশা করি কারো খারাপ লাগবে না। যাই হোক, আমরা মোটামুটি একেবারে কমলা ঘাটের কাছে চলে এসেছি। আমরা এখানে একটু অপেক্ষা করি, সৌন্দর্য দেখি, বাতাসের মধ্যে দাঁড়াই। তারপর কমলার ঘাটের দিকে আমরা একটু হেঁটে যেতে হয়। গাড়ি তো একেবারে আসলে সি বিচ পর্যন্ত যায় না, এর একটু আগে আমাদেরকে থামতে হয়। প্রথমে আমরা গাড়ি থেকে নেমে একটু কমলা ঘাটের দিকে যাব। ডান পাশে একটা খালের মতো দেখা যাচ্ছে, আর বাম পাশে হচ্ছে ফসলের ক্ষেত, তারপর ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে জোয়ারের সময় যেই আহ, নৌকাগুলো আটকা পড়েছে সেগুলো এখনো যেতে পারেনি, ভাটার কারণে এই নৌকাগুলো আটকা পড়েছে। আবার জোয়ারের সময় হলে এই নৌকাগুলো আবার সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য। আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কমলার দিঘির যে ঘাট, সেই ঘাটের দিকে। লোকমুখে শোনা যায় যে এখানে কমলার দিঘিটা যখন কাটা হয় ওই সময় কমলা নামে এক মহিলা কর্মী ছিলেন, যিনি এই কমলার আসলে দিঘিটা খননের কাজে সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওনার নামকরণে, ওনার নামের সাথে মিল রেখেই আসলে এই কমলা দিঘির ঘাটের নামকরণ হয়েছে বলে শোনা যায়। তো জায়গাটা আসলে ঘোরার জন্য, সময় কাটানোর জন্য অত্যন্ত চমৎকার একটি জায়গা। এই জায়গার বিশেষত্ব হলো এটা যেরকম মিঠা পানির পুকুর, ঠিক এর একটু পাশে লোনা পানি মানে সমুদ্র। এটা কমলা দিঘির ঘাট। আর এই কমলার ঘাটটাই মূলত হচ্ছে মিঠা পানির একমাত্র যোগানদাতা পুকুর হিসাবে পরিচিত ছিল। নর্মালি নোয়াখালীর পানি কম্পারেটিভলি অন্যান্য জায়গার তুলনায় একটু খারাপ খারাপ বলতে একটু লবণাক্ত লবণাক্ত এবং পলিযুক্ত।
তো এখানে যারা মানুষজন আছেন ওনারা প্রধানত মাছ আহরণ করে, মাছ ধরে জীবিকা আহরণ করে। পশুপালন অন্যতম একটা প্রধান পেশা। আমরা একটু আগে দেখলাম অনেকগুলো গরু পাওয়া যাচ্ছে। আমরা সমস্ত আমরা যারা গিয়েছি ঘুরতে এদের মধ্যে কিছু বেবিও ছিল। আমাদের পিছন পিছন আবার কয়েকটা দেখলাম, কয়েকটা বাচ্চা দেখলাম যারা এখানে লাকড়ি কুড়াচ্ছে, শুকনো যে ডালপালা সেগুলো দিয়ে তারা রান্না বান্না কাজে ব্যবহার করবে, এই জন্য লাকড়ি কুড়াচ্ছিল। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচের দিকে। আর এই গাছগুলো হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছ আছে, এখানে কিছু গজারি গাছ আছে, শাল গাছ যেগুলোকে বলা হয়। এগুলো মূলত অনেকটা কিছু প্রাকৃতিক আর কিছু মানব সৃষ্ট। আমরা একটু সামনে আগেলে দেখতে পাবো মানব সৃষ্ট ঝাউ বনগুলো। এগুলো মূলত উপকূলীয় অঞ্চলে ঝাউ বাগানটা করা হয় যাতে ঝড়ের প্রভাব আমাদের যে ল্যান্ড আছে যেখানে মানুষজন বসবাস করে ওগুলোতে খুব একটা ঝড়ের প্রভাব না পড়ে। তো ঝড়ের কবল থেকে বাঁচতেই মূলত এই বনায়নগুলো করা হয়। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি জায়গাটা অত্যন্ত খোলামেলা এবং গাছপালা কিছু আছে। এখানে রোদ থাকলেও রোদটা আসলে তেমন গায়ে লাগে না বাতাসের কারণে। আর সামনে এই শ্বাসমূল দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা। এগুলি মূলত দেখতে অনেক কাঠের মতো মনে হলেও এটা খুব নরম, পায়ে খুব একটা লাগে না। আমরা সি বিচে চলে এসেছি। সি বিচটা কম্পারেটিভলি বড়, যথেষ্ট বড় চলাচলের জন্য বা দৌড়াদৌড়ি ছোটাছুটি করার জন্য খুবই চমৎকার। কিন্তু কিছু কিছু জায়গায় সি বিচটা একটু পিচ্ছিল, বালির আধিক্য তেমন নেই। কক্সবাজার বিচে যেরকম অনেক বালি থাকে এখানে তেমন বালি নেই। আর সমুদ্রের পানিটাও তেমন স্বচ্ছ না। এটা গোসল করার জন্য বা সাঁতার কাটার জন্য ভালো জায়গা না, কিন্তু এটা যেহেতু একটা সি বিচ, এখানকার পরিবেশ, এখানে সমুদ্রের গর্জন কম্পারেটিভলি কম হলেও সমুদ্রের ভিউটা এখানে সুন্দর। আকাশ আর সমুদ্রের যে মিলনটা সেটা খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। আর সময় কাটানোর জন্য, বিকেল কাটানোর জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা। আমি অবশ্যই সাজেস্ট করবো যারা হাতিয়াতে আসবেন, নিজের দিকে ঘুরতে আসবেন, তারা অবশ্যই একবার হলে যেন এই কমলাঘাট সি বিচে ঘুরে যান। এখানে আমরা মোটামুটি অনেক সময় কাটিয়েছি। আমার ছেলে পানিতে খুবই এনজয় করেছে, ছোটাছুটি করেছে। সে একবার কক্সবাজারে গিয়েছিল, তখন আরেকটু ছোট থাকার কারণে ও সমুদ্রের যে আনন্দটা সেটা নিতে পারেনি। এখানে এসে সে মূলত পানি থেকে উঠতেই চাচ্ছিল না, দৌড়ে শুধু সমুদ্রের দিকে চলে যাচ্ছিল। অত্যন্ত আনন্দ করেছে সে। সাথে আরো দুটো বাচ্চা ছিল, ফুয়াদ, আহ, আর ওই পাশে আর কিছু ভিজিটার্স আছে। সবাই মিলে অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে একটু ভিজে তারপর আমরা রওনা দিব, ফিরে যাবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো আমরা এখানে আর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে যাবো। ওই সমুদ্রটা এখান থেকে যদি স্পিড বোটে রওনা দেয়, একেবারে সোজা যদি দক্ষিণের দিকে যেতে থাকে, তাহলে আমার মনে হয় যে সরাসরি কক্সবাজার গিয়ে পৌঁছে যাবে। একেবারে এই বঙ্গোপসাগরটা সোজা এই বরাবরে কক্সবাজার গিয়ে মিলেছে আমার মনে হচ্ছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে মেঘ, সমুদ্রের পানি সবকিছু মিলে অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে লোকজনের তেমন ভিড় নেই, কারণ এটা যেহেতু কম্পারেটিভলি ওইরকমভাবে পরিচিত কোনো টুরিস্ট স্পট না, সেক্ষেত্রে সে কারণে এখানে মূলত ভিড়টা একটু কম। কম বলতে ভিড় তেমন দেখাই যায় না আসলে। আমরা কয়েকজন ছিলাম, আর ওই পাশে কিছু মাঝি ছিল যারা মাছ ধরার জন্য ছিল ওইদিকে। আপনারা যারা আসবেন, হাতিয়াতে যারা আসবেন তারা অবশ্যই এখানে একবার হলে ঘুরে যাবেন। আর এখানে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো সন্ধ্যার আগে বা বিকেলবেলা। আমরা এখন ফিরে যাচ্ছি, ফিরে যাবো। যাওয়ার পথে যেদিক দিয়ে এসেছিলাম, যে কমলার ঘাট, যে পুকুর পাড় দিয়ে আমরা এখানে এসেছিলাম, ওই দিক দিয়ে যাবো না। আমরা এখন অন্য দিক দিয়ে ফিরে যাবো। অন্য দিক দিয়ে যে একটু আগে বলছিলাম যে এখানে মানব সৃষ্ট যে ঝাউ বাগান আছে, ওই ঝাউ বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ঝাউ গাছ, এখানে সুন্দর ঘাস, কিছু পশু প্রাণী এখানে আছে, গরু ছাগল, যেগুলো এখানকার মানুষজন লালন পালন করে। আমার ছেলে কিছুক্ষণের জন্য ওদের সাথে একটু খেলা করলো, ঝাউ গাছের পাতা খাওয়ানোর চেষ্টা করলো ছাগলগুলোকে। ছাগলগুলো খুব একটা খেতে চায় না, তারপরে আমার ছেলে নাসরবান্দা সে ঝাউ পাতা খাওয়াবেই ছাগলকে। অনেকক্ষণ চেষ্টা করে সে ঝাউ পাতা খাওয়ালো ছাগলকে। তারপর আমরা আবার কিছুক্ষণ এখানে ছবি তুললাম, ছবি তুলে আবার ফিরে যাবো। ছাগলগুলো ভালো হয়ে গেলো। আসলে এই হাতিয়ার দিকটি অর্থনৈতিক দিক থেকে হাতিয়ার মানুষজন যারা থাকে আমাদের আসলে যাতায়াত সবচেয়ে বড় সমস্যা এখানকার মানুষের জন্য। অর্থনৈতিক দিক থেকে নোয়াখালীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা এই হাতিয়াটা। এই হাতিয়ার মানুষজনের ইনকাম কম্পারেটিভলি অন্য
অন্যান্য উপজেলার মতো অন্যান্য উপজেলার লোকজনের থেকে কোনো অংশে কম না। এখানকার বেশিরভাগ মানুষ বিদেশে থাকে, তো প্রবাসী আয়টাই এখানকার অন্যতম একটা বড় আয়। আমরা তারপর পরদিন গিয়েছিলাম একটু ঘুরতে। ওখানে একটা রিসোর্টের মতো আছে। রিসোর্টের মতো বলতে এটা আসলে একটা আহ, একটা এনজিওর প্রধান কার্যালয়। এখানে মোটামুটি আবাসিক ট্রেনিং হয়। এটার নাম হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা। দ্বীপ উন্নয়ন সংস্থাটা মূলত হাতিয়া সহ আর অন্যান্য যে কয়েকটা দ্বীপ আছে, ভাসানচর, সন্দ্বীপ, তারপর হচ্ছে নিঝুম দ্বীপ, সোনাদিয়া, এগুলো সব দ্বীপের মানুষজনই আর্থসামাজিক উন্নয়নের কাজ করে এই দ্বীপ উন্নয়ন সংস্থাটি। এই সংস্থার প্রধান কার্যালয় এটি। এখানে এটা অনেকটা মোটামুটি আবাসিক রিসোর্টের মতো। খুব সুন্দর জায়গা, অনেক গাছপালা আছে, পুকুর আছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ খোলামেলা। অবশ্যই আপনারা এখানে ঘুরে যেতে পারেন। এখানকার যে আবাসিক ভবনগুলো আছে এগুলোতে আবার কমার্শিয়ালি ভাড়া নিয়ে নাইট স্টেও করা যায়। আপনারা চাইলে অন্য কোনো রিসোর্টে বা হোটেলে না উঠে এখানে উঠতে পারেন। রিজনেবল প্রাইসে এখানে থাকা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রেস্টুরেন্টের মতো ব্যবস্থা নেই, তবে এখানে বাবুর্চি আছে, তাদেরকে মেনু বলে দিলে তারা রান্না বান্না করে দেয় এবং সেই অনুযায়ী নিজেকে টাকা দিয়ে দিলেই হয়। তারপরে আমরা আবার গিয়েছিলাম এখানে তমিরুদ্দিন ঘাট নামে লঞ্চ ঘাটে। এখান থেকে মূলত ঢাকাগামী লঞ্চগুলো পাওয়া যায়। বৃষ্টির সিজনে আমি আগে গিয়েছিলাম, যে বৃষ্টির সিজনে আসলে প্রচুর বৃষ্টিপাত হয় নোয়াখালী এই হাতিয়া অঞ্চলে। আমরা তমিরুদ্দিন ঘাটে যেতে যেতেই ওইখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এটা হচ্ছে ঢাকাগামী একটা লঞ্চ। লঞ্চটা যথেষ্ট বড়। এখান থেকে লঞ্চটা প্রতিদিন একবার ছেড়ে যায়, প্রতিদিনই পাওয়া যায়, একবার ছেড়ে যায়। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি অনেক ইলিশ উঠানো হচ্ছিল লঞ্চে। যে দেখা যাচ্ছে সবাই ইলিশ তুলছে এখানে লঞ্চের মধ্যে, এগুলো সব ঢাকায় যাবে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মোটামুটি ঘাটে লঞ্চ প্লাস নদী এগুলো দেখে তারপর আবার ফিরে যাবো। এই তমিলদিন ঘাটে আপনারা আসতে পারেন। মেনলি এখানকার তমরুদ্দিন ঘাটে আবার এখানে দেখা যাচ্ছে অনেক ঘাস, সেগুলো এই লঞ্চের মধ্যে লোড করা হচ্ছে। এগুলো নিয়ে যাবে ঢাকার যে খামারগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। পশুর হাটে সেগুলো বিক্রি করা হয়, খামারগুলোকে এগুলোকে ডেলিভারি দেওয়া হয় পশু খাদ্য হিসাবে। নর্মালি গরুর খামার এগুলোতে দেওয়া হয়, যেখানে গরু লালন পালন করে সেই খামারগুলোতে এই ঘাসগুলো পাঠানো হবে। আর এই নদীটাতে প্রচন্ড ঢেউ দেখা যাচ্ছিল ওই সময়, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি পড়ছিল। নদীতে যথেষ্ট পরিমাণ ঢেউ ছিল, বাতাসও ছিল। রেইনকোট অথবা রেইনকোট হলে ভালো হয়, ছাতাতে খুব একটা আসলে বৃষ্টি ফেরানো যায় না। তারপরে আমরা গিয়েছিলাম সূর্যমুখী ঘাটে। সূর্যমুখী ঘাটটা মোটামুটি একটু দূরে, এটাও একটা ঘাট। এখানেও নর্মালি সমুদ্র থেকে মাছ ধরে এনে জেলেরা এই ঘাটে মাছ বিক্রি করে। নর্মালি পাইকাররা এই মাছগুলো কিনে এগুলো ঢাকার দিকে পাঠায়। এটা কুমিরুদ্দি ঘাটের সন্ধ্যার ভিউটা হচ্ছে এটা। সন্ধ্যার সময় এই ঘাটে বসে সময় কাটালে মনের মধ্যে প্রশান্তি আসে। খুবই সুন্দর জায়গা, মনোমুগ্ধকর একটা জায়গা। দিনটাকে এরকম একটা জায়গাতে শেষ করতে পারলে ডেফিনেটলি যে কারো মন ভালো হয়ে যাবে। 2-4 দিন বা 1 সপ্তাহের জন্য কেউ যদি এই হাতিয়া দ্বীপে ঘুরে যায়, এই ঘাটগুলোতে ঘুরে এই দ্বীপ